আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার সংক্রমণ ঠেকাতে কাল থেকে ৩০ জুন পর্যন্ত ৭ জেলায় কঠোর লকডাউন ঘোষণা। দেশে করোনায় আরও ৭৮ জনের মৃত্যু। রাজধানীতে চিকিৎসাধীন ৬০ রোগী ঢাকার বাইরে। লক্ষ্মীপুর ২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নয়ন বেসরকারিভাবে বিজয়ী। প্রথম দফা ইউপি নির্বাচনের সহিংসতায় ২ জন নিহত। বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্কে ঢুকে রিজার্ভ থেকে $৮ কোটি চুরি করে উত্তর কোরিয়ার হ্যাকাররা। এবং রাজধানীর দারুস সালাম ও হাজারীবাগ থেকে কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করা হলো ঢাকাকে। এজন্য আগামীকাল সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর এবং গোপালগঞ্জে দেওয়া হয়েছে কঠোর লকডাউন। জরুরি প্রয়োজন ছাড়া এ সময় কেউ ঘর থেকে বের হতে পারবেন না। বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ফজলে রাব্বি রিপোর্ট। জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, সারা দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করতে গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে মঙ্গলবার থেকে কঠোর লকডাউন কার্যকর হবে। ঢাকাকে কাট অফ রাখতে চাই অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে। সব বন্ধ, মানুষও যাতায়াত করতে পারবে না, শুধুমাত্র ট্রাক ছাড়া, ইমার্জেন্সি সার্ভিস ছাড়া, মানে মালবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, তারপরে এই জাতীয় গাড়ি না, সব বন্ধ। খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এই ৭ জেলায় বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস, অন্য জেলা থেকে ঢুকতে পারবে না কোনো ধরনের গণপরিবহন। জেলার মধ্যে জরুরি সেবা সংস্থার পরিবহন ছাড়া চলবে না কোনো যানবাহন। ফেরিগুলো কেবল পণ্যবাহী ট্রাক পারাপার করবে। মানুষকেও থাকতে হবে ঘরে, অর্থাৎ কোনো অবস্থাতেই কেউ ঢাকায় প্রবেশ করতে পারবে না। খাদ্যশস্য, খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-19 টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর সময়ের কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা সহ অন্যান্য জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস এবং তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহিনী, ট্রাক, লরি নিষেধাজ্ঞার বহির্ভূত হতে থাকবে। বর্তমানে সাতক্ষীরা, বাগেরহাটের মোংলা, যশোর পৌরসভা, অভয়নগর, বেনাপোল, শালসা, ঝিকরগাছা, কুষ্টিয়া সদর, চুয়াডাঙ্গার দামুড়হুদা, মেহেরপুর পৌরসভার একাংশ ও মাগুরা পৌরসভায় স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তে লকডাউন কার্যকর আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সংক্রমণ বিবেচনায় প্রয়োজনীয় স্থানীয় প্রশাসন যে কোনো জায়গায় লকডাউন দিতে পারবে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়ায় ১ সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছে। জেলার সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কাঁচা বাজার ও মুদি দোকান সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। বন্ধ থাকবে আন্তঃজেলা ও দূরপাল্লার যান চলাচল। ফরিদপুরেও আজ থেকে ১ সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। দিনাজপুর সদর উপজেলায় আবারও ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। আগামী ২৮ জুন মধ্যরাত পর্যন্ত চলবে এই লকডাউন। এছাড়া বগুড়া সদর উপজেলাতেও চলছে ৭ দিনের কঠোর বিধিনিষেধ। করোনা ভাইরাসে দেশে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সর্বোচ্চ ২৩ জন ঢাকা বিভাগে মারা গেছেন। সবশেষ ২৪ ঘন্টায় ২৪,০৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৪,৬৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯.২৭%। নতুন করে সুস্থ হয়েছেন ২,৮২৭ জন। সুস্থতার হার ৯১.৭৩%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাজধানীর করোনা হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৬০ রোগী ঢাকার বাইরের বাসিন্দা। চিকিৎসকদের ধারণা, তাদের বেশিরভাগই ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এ রোগীরা সংক্রমণের ২-১ দিনেই বেশি দুর্বল হয়ে পড়েন আর তাদের অক্সিজেন লেভেলও দ্রুত কমে যায়। আদিন সজীবের রিপোর্ট।
এখন শুধু রাজধানী ঢাকায় নয়, করোনার আতঙ্ক প্রত্যন্ত অঞ্চলেও। দুশ্চিন্তার নতুন নাম ডেল্টা ভ্যারিয়েন্ট। মৃত্যুহারও বাড়ছে রাজশাহী, খুলনা, যশোর সহ সীমান্তবর্তী জেলাগুলোতে। বাড়ছে শনাক্ত। রাজধানীর হাসপাতালগুলোতেও এখন ঢাকার বাইরের রোগী বেশি। যেগুলো আমরা ভর্তি করছি এবং বিশেষ করে যাদেরকে আমরা আইসিইউতে নিচ্ছি তারা কিন্তু সবই সব বলবো না, মোর দেন 60% কিন্তু ঢাকার বাইরে। ঢাকার মধ্যে কিন্তু ঢাকার মধ্যে অনেক কম, ঢাকার আশেপাশে কিছু আছে। ভ্যাকসিনেটেড পিপল অন্যদের তুলনায় এটা বেশি প্রোটেকশন পাবেন। যারা এক ডোজ ভ্যাকসিন দেয় তাদের তুলনায় যারা দ্বিতীয় ডোজ দিয়েছেন ওনারা অন্যদের তুলনায় বেশি প্রোটেকশন পাবেন, তবে ভ্যাকসিনের কার্যকারিতা কম থাকে এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে। চিকিৎসকরা বলছেন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার অল্প সময়ের মধ্যে শরীর খুব দুর্বল ও ব্যথা হয়ে যায়। 2-3 দিনে রোগীর অবস্থা হয় সংকটাপন্ন। আগের অন্যান্য ভ্যারিয়েন্টে রোগী করোনা আক্রান্ত হওয়ার 5-6-7 দিনের মাথায় ওনার অক্সিজেন কমা শুরু করতো। এখন ডেল্টা ভ্যারিয়েন্টে 2 থেকে 3 দিনের মাথায় অনেকের অক্সিজেন অনেক কমে যাচ্ছে। এই জন্য অনেকে বুঝে ওঠার আগেই উনি অনেক ক্রিটিক্যাল অবস্থায় চলে যায়। এই ভাইরাসটা কিন্তু আমরা লক্ষ্য করছি যে ইয়াংদের মধ্যেও এসে যাচ্ছে, যেটা আমরা আগের ভাইরাসগুলোতে দেখেছি যে ইয়াংরা তেমন একটা এফেক্টেড হচ্ছে না এবং তারা হলেও খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কিন্তু আমরা অনেক ইয়াংও আমাদের কাছে কিন্তু মারা গিয়েছে এখানে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন করোনা বারবার রূপ বদলাচ্ছে, তাই উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার কোনো বিকল্পই নেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর 3টি হাসপাতালে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কনভেনশন সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরফুদ্দিন আহমেদ। এছাড়া শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই টিকা দেওয়া হচ্ছে। মোবাইল ফোনে SMS পাওয়ার সাপেক্ষে শুধুমাত্র নিবন্ধিত ব্যক্তিরা ফাইজারের ভ্যাকসিন পাবেন। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে সোমবার ফাইজারের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কনভেনশন সেন্টারে। আগে যারা নিবন্ধন করেছিলেন তাদের মধ্যে সিরিয়ালে এগিয়ে থাকাদের এই টিকা দেয়া হচ্ছে। প্রায় 2 মাস অপেক্ষার পর যুক্তরাষ্ট্রে তৈরি টিকাটি পেয়ে খুশি সাধারণ মানুষ। 2 মাস আগে রেজিস্ট্রেশন করছি, কালকে সন্ধ্যার সময় আমার SMS আসছে। SMS-এ লেখা আছে ফাইজারের টিকা আমি পাচ্ছি। ভালো লাগছে আমার যে আমি টিকাটা পেয়েছি। প্রথমে 120 জন করে ঢাকার 3টি হাসপাতালে মোট 360 জনকে ফাইজারের টিকা দেওয়া হবে। 7 থেকে 10 দিন পর্যন্ত তাদের পর্যবেক্ষণ শেষে আবারও গণটিকাদান শুরু হবে বলে জানিয়েছেন BSMMU এর উপাচার্য। প্রথম ডোজ নেয়ার 4 সপ্তাহ পর নেওয়া যাবে দ্বিতীয় ডোজ। ইনজেকশনটা প্রয়োগ করতে হবে 6 জনের মধ্যে এবং 0.3 ml করে প্রত্যেককে দেওয়া হচ্ছে। শুধুমাত্র তাদেরকেই যারা প্রথম ডোজ পাননি কিন্তু রেজিস্ট্রেশন করেছেন এবং তাদের যদি মেসেজ যায় শুধু তারাই এই ভ্যাকসিনটি নিতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ফাইজারের টিকা -60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করার নির্দেশনা রয়েছে। ঢাকার বাইরে সংরক্ষণাগার না থাকায় আপাতত শুধু রাজধানীতেই টিকাটি দেয়া হবে। প্রবাসী শ্রমিক যারা আছেন তাদের যদি ইতিমধ্যে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে অবশ্যই তারা অগ্রাধিকার পাবেন, কিন্তু এই মুহূর্তে যদি তাদের রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি না করলে তারা কিন্তু ভ্যাকসিন সনদ পাবেন না। 31 মে দেশে আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গঠিত টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে দেয়া ফাইজারের মোট 1,620 ডোজ টিকা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নুরুদ্দিন চৌধুরী নয়ন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচনে তিনি পেয়েছেন 1,22,547 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শেখ ফয়জুল্লাহ শিপন পেয়েছেন 1,886 ভোট। এর আগে মোটামুটি শান্তিপূর্ণভাবে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। কাজী শহীদুল ইসলাম পাপুল কুয়েতে অর্থ পাচার মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় শূন্য হয় লক্ষ্মীপুর 2 আসন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা। এই নির্বাচনে সব দল অংশ নিলে আরও উৎসবমুখর হতো বলে মনে করেন সাধারণ মানুষ। নরসিংদী থেকে ফিরে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল, ক্যামেরায় ছিলেন নিরঞ্জন দেব বর্মা।
গ্রামাঞ্চলের মানুষের কাছে ভোট এখনও উৎসব। নরসিংদীর ডাঙ্গা ও গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেই দৃশ্যই দেখা গেছে। গত কয়েকটি নির্বাচনের অভিজ্ঞতায় অনেকের শঙ্কা ছিল ভোটার উপস্থিতি নিয়ে, তবে ভোট কেন্দ্রে দেখা গেছে উল্টো চিত্র। শরীর না টানলেও মনের টানে ভোট দিয়েছেন অনেকেই। গ্রামের মানুষ আশেপাশে মানুষ দাঁড়াইছে, বাবা দিতাম বলে। আমি গত নির্বাচন দাঁড়াইছি, ভোট মেরে নিয়ে যায়। এই বছর আমার পাবলিকরা, আমার এলাকার জনগণ অনেক সন্তুষ্ট যে মনে হয় 20-30 বছর পরে ভোট দিতে পারতেছি। খুবই ভালো লাগছে, আমি এবার প্রথম দিতেছি। যার ভোট সে দিতে পারছে, আর আগের ভোট তো মানে হজবরল হয়ে গেছে, যার ভোট সে দিতে পারে নাই। ভোটের লাইনে স্বাস্থ্যবিধি মানার খুব একটা সুযোগ ছিল না, তবে বেশিরভাগ ভোটারের মুখে ছিল মাস্ক। নির্বাচন সুষ্ঠু হলেও ভোটারদের আক্ষেপ বিএনপি সহ সব দলের অংশগ্রহণ না থাকায়। ভালো হয়, তারপরও কিন্তু মনের মতন হয়েছে আর কি। আর একদল কোনটায় দিব ভোট, খালি নৌকাতে জন লাগবে। ভয় তো লাগে, মানুষ তার এটি বোঝে না। পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করেন তারা। ভোট সুষ্ঠুভাবে নেওয়ার জন্য আমাদের বলা কমিশন থেকে আমাদের বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র ব্যতীত ভোট কেন্দ্রেই প্রবেশ করতে দেয়নি, যার কারণে এই ধরনের সুযোগ কেউ পায়নি। ইউনিয়ন পরিষদের এ ধাপের ভোট অন্য ধাপের নির্বাচনে প্রার্থী ও ভোটারদের আস্থা বাড়াবে বলে মনে করছেন অনেকেই। ইউনিয়ন পরিষদের নির্বাচনকে তৃণমূলের রাজনীতির আঁতুড়ঘর বলা হয়, কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় মানুষের মধ্যে আগ্রহ কমছে। সামনের নির্বাচনগুলো যাতে সব দলের অংশগ্রহণে হয়, সেই পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান সাধারণ মানুষের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ডাঙ্গা, নরসিংদী। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন, 2টি পৌরসভা এবং 204টি ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবির খন্দকার সংবাদ সম্মেলনে জানান, বিচ্ছিন্ন ঘটনায় 2 জন নিহত হয়েছেন আর 8 জনকে আটক করা হয়েছে। কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, 2 জন নিহত হয়েছেন, সেই জন্য আসলে কোনো মৃত্যুই আমাদের কাম্য নয়। এছাড়া সমস্ত ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং জাতীয় সংসদের যে উপনির্বাচন, সবগুলো নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ত্রুটিপূর্ণ প্রিন্টারের কম্পিউটার নেটওয়ার্কে ঢুকে 2016 সালে রিজার্ভ থেকে $8 কোটি 10 লাখ চুরি করেন হ্যাকাররা। নিজেদের নাম পরিচয় গোপন রেখে দাতব্য সংস্থার পরিচয় ব্যবহার করেন সাইবার অপরাধীরা। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইনের সাপ্তাহিক ছুটির সময়কে কাজে লাগিয়ে উত্তর কোরিয়ার হ্যাকাররা পরিকল্পিতভাবে এই অর্থ চুরি করেন বলে জানিয়েছে বিবিসি। শরফুল আলমের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ডলার চুরি নিয়ে এবার নতুন তথ্য দিল ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 5 বছর আগে ডলার চুরির ঘটনায় এবার উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ লাজারাসের নাম উঠে এলো। বিবিসির তথ্য অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সুরক্ষিত প্রিন্টার, যাতে দেশ বিদেশের ডলার স্থানান্তরের সব রেকর্ড সংরক্ষিত থাকে। 2016 সালের 5 ফেব্রুয়ারি সকালে বিশেষ ওই প্রিন্টারটির সমস্যা দেখা দেয়। অন্য দিনের মতোই ব্যাংক কর্মকর্তারা বিষয়টিকে প্রযুক্তির ত্রুটি হিসাবেই ধরে নিয়েছিলেন। সাইবার দুনিয়ায় এমন সুযোগকে কাজে লাগায় হ্যাকাররা। নষ্ট প্রিন্টারের সাথে যুক্ত থাকা বাংলাদেশ ব্যাংকের কম্পিউটারের নেটওয়ার্কে ঢুকে যায় সাইবার অপরাধীরা। ব্যাংক কর্মকর্তারা নষ্ট প্রিন্টারটি আবার চালু করলে দেখতে পান সেখান থেকে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে জরুরি বার্তা দিয়ে $100 বিলিয়ন ছাড়ের নির্দেশনা গেছে, যা ছিল হ্যাকারদের কারসাজি। ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাথে যোগাযোগের চেষ্টা করলে 2 দেশের সাপ্তাহিক ছুটির কারণে তা দেরি হয়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে হ্যাকাররা আমেরিকা থেকে বাংলাদেশের রিজার্ভের চুরি করা অর্থ ফিলিপাইনে সরিয়ে নেয়। জানা যায়, ডলার চুরির কিছু অর্থ ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকের একটি শাখায় 4টি ভুয়া অ্যাকাউন্টে জমা হলে সেখান থেকে মাত্র $1.5 কোটি উদ্ধার করা সম্ভব হয়। উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ লাজারাস পরিকল্পিতভাবেই মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের অর্থ সরিয়ে নেয় বলেও জানায় বিবিসি। এই হ্যাকার গ্রুপটিকে উত্তর কোরিয়া সরকার পৃষ্ঠপোষকতা দেয় বলে বিবিসির ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। শরফুল আলম, এটিএন বাংলা।
নিজেদের সময় যারা দেশে একটি বড় প্রকল্প করার সাহস দেখাতে পারেনি তারাই চলমান মেগা প্রকল্প নিয়ে মিথ্যাচারে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপি মিথ্যাচার করছে। সচিবালয়ে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ দাবি করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত বিএনপি মহাসচিব মেগা প্রকল্পে দুর্নীতির কাল্পনিক অভিযোগ করেছেন। আসলে মিথ্যা অভিযোগ, প্রতিহিংসা পরায়ণ ও ব্যর্থ এক বিরোধী দলের ঈর্ষাকাতরতা ছাড়া আর কিছু নয়। তারা সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে নিজেদের আমলে ব্যর্থতা ঢাকতে পরিকল্পিত মিথ্যাচার করছে। দেশ গত 12 বছরে অনেক এগিয়ে গেলেও বিএনপি এবং কিছু পত্রপত্রিকা সরকারের সব অর্জনকে চোখে দেখে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাথে আওতাধীন দফতর এবং সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় অভিনেত্রী পরিমণির উপর নির্যাতনের বিষয়টিকে একটি বাজে বিষয় হিসেবে আখ্যায়িত করেন হাসান মাহমুদ। এই কোথায় মধ্যরাতে গিয়ে মদ্যপান করে সেজন্য সেখানে কোনো ঘটনা ঘটলো এবং সেটি নিয়ে আমি দেখলাম যে যেভাবে সবাই মত্ত হয়ে গেল, বিষয়টা কি জাতির জন্য কি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল? এটি একটি বাজে বিষয়। রাজধানীর দারুস সালাম ও হাজারীবাগ থেকে কিশোর গ্যাংয়ের 16 সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। কিশোর গ্যাং গ্রুপের পেছনের মদত দাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে র্যাব। GM তসলিমের রিপোর্ট। মাদক সেবন, ছিনতাই, চাঁদাবাজি এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর পাড়া মহল্লায় গড়ে উঠছে একাধিক কিশোর গ্যাং গ্রুপ। সম্প্রতি এই গ্রুপের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় তাদের গ্রেফতারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বয়সে কিশোর হলেও বখাটে যুবকদের মতো চুলের স্টাইল, হাতে বিভিন্ন ধরনের ট্যাটু আর গলায় চেইন পরে এলাকায় দলবদ্ধভাবে ঘোরাঘুরি করে তারা। দিনের পর দিন বেপরোয়া হয়ে ওঠা উঠতি বয়সী এই কিশোররা প্রতিদিনই ঘটাচ্ছে নানা ধরনের অপরাধ। এসব কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এদের বিরুদ্ধে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, এদের বিরুদ্ধে মাদক সেবনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, এদের বিরুদ্ধে ইফটিজিংয়ের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং এরা বিভিন্ন সময় এলাকাতে বসে একসাথে আড্ডা দেওয়া, তাস খেলা এবং অন্যান্য অপকর্ম করে থাকে। বিভিন্ন সময় মানুষের স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টি করে। র্যাব জানায়, টিকটক, লাইকি সহ নানা ধরনের সামাজিক মাধ্যমে সক্রিয় গ্রেফতারকৃত এসব কিশোররা। বিপদগামী এসব কিশোরদের গডফাদারদের খোঁজে অভিযান চালাচ্ছে র্যাব। যারা আমাদের হাতে আটক হয়েছেন এরা এবং এদের সাথে যাদের সংশ্লিষ্টতা আছে এগুলি খুঁজে বের করার চেষ্টা করছি। এক্ষেত্রে আমরা প্রভাবশালী বা নন প্রভাবশালী এগুলি আমরা না দেখে আমরা চেষ্টা করব এই সমস্ত অপরাধ যারা পেট্রোনাইজ করে এবং এই সমস্ত অপরাধ যারা সংগঠিত করছে এদেরকে আইনের আওতায় আনা। র্যাবের এই কর্মকর্তা আরও জানান, কিশোর আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। করোনা মহামারীতে শতভাগ টিকা প্রদান কর্মসূচি ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাদের মতে বাজেট কাঠামোর সংস্কার প্রয়োজন। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে মেট্রোপলিটন চেম্বার ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ভার্চুয়াল সেমিনারে সব তথ্য জানানো হয়। সরকারের রাজস্ব আয় বাড়াতে হলে NBR-এর অটোমেশন প্রক্রিয়াকে জোরদারের দাবি জানান বক্তারা। এতে পরিকল্পনা মন্ত্রী M A মান্নান জানান, টিকা দিয়ে গণতন্ত্র নয়, মানুষকে বাঁচাতে হবে। We'll take 24 crore doses and that's a huge operation. It will require at least 15 injections per day and we need a national level mobilization for that kind of immunization. Bangladesh, it's not easy. In South Asia এখানে আমাদের কাল্টিভেট করতে হবে। এখানে ভ্যাকসিনও আছে, আমাদের বন্ধুত্বও আছে, আমাদের আস্থাও আছে, সম্মানও আছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর 300 ফিট সংলগ্ন বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে মুঘল ঐতিহ্যে বোড়া ICCB হেরিটেজ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।
রেস্টুরেন্টটিতে মুঘলদের প্রকৃত খাদ্যাভ্যাসের স্বাদ পাবেন ভোজন রসিকরা। দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা গ্রুপের সেক্টর এ মার্কেটিং এবং আইসিসিবির সিওও এম জসিমউদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে কোপা আমেরিকার খবর। কলম্বিয়াকে 2-1 গোলে হারিয়ে কোপা আমেরিকায় চমক দেখালো পেরু। এতে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ তৈরি করল বর্তমান রানার্স আপরা। গ্রুপের আরেক ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় ইকুয়েডরের সাথে 2-2 গোলে ড্র করেছে ভেনেজুয়েলা। এসএম আশরাফের রিপোর্ট। ইকুয়েডর শিবির মন খারাপ করতেই পারে। 70 ভাগ বল দখলে রেখে প্রতিপক্ষের পোস্টে 19 শট নিয়েও তাদের মাঠ ছাড়তে হলো 1 পয়েন্ট নিয়ে। অথচ 39 মিনিটে প্রেসিয়াডোরের গোলে দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের স্বপ্ন দেখেছিল আলফারোর দল। খেলার ধারার বিপরীতে 51 মিনিটে এরপর ভেনেজুয়েলাকে সমতায় ফেরান এডসন কাস্তিলো। গোল হয়েছে, তবে ল্যাটিন ছন্দ খুঁজে পাওয়া যায়নি এ ম্যাচে। ইকুয়েডরের দ্বিতীয় গোল আসে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে। ভেনেজুয়েলার জালে বল পাঠান গঞ্জালো প্লাতা। ইকুয়েডর যখন জয়োচ্ছ্বাসের আয়োজন সাজাচ্ছিল, সমতা সুযোগ গোল করে তাদের হতাশায় ডোবান রোনাল্ড হার্নান্দেজ। আরেক ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গতবারের রানার্স আপ দলকে ম্যাচের 17 মিনিটে এগিয়ে নেন সার্জিও পানা। এরপর পেনাল্টি থেকে কলম্বিয়া সমতায় ফেরে মিগুয়েল বুরহার গোলে। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে শেষ পর্যন্ত জয় পরাজয় নিশ্চিত হয় কলম্বিয়া ডিফেন্ডার ইয়েরে মিনার আত্মঘাতী গোলে। এসএম আশরাফ, এটিএন বাংলা। আগামীকাল প্যারাগুয়েকে হারালে 1 ম্যাচ হাতে রেখে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল উঠবে আর্জেন্টিনা। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির জন্য এবারের কোপা আমেরিকা অনেক বড় চ্যালেঞ্জ। এর আগে 5 বার কোপায় খেলে একবারও দলকে চ্যাম্পিয়ন করাতে পারেননি বার্সা মহাতারকা। প্রতিযোগিতায় 22 বারের মোকাবিলায় একবারও আর্জেন্টিনাকে হারাতে পারেনি প্যারাগুয়ে। এবার ইতিহাস গড়তে চায় তারা। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে আলবিসেলেস্তেরা, আর 1 ম্যাচ খেলা প্যারাগুয়ের সংগ্রহ 3 পয়েন্ট। ব্রাজিলের মানে গ্যারেঞ্জ স্টেডিয়ামে সকাল 6টায় মুখোমুখি হবে দুই দল। এর আগে এই গ্রুপের অন্য ম্যাচে রাত 3টায় চিলির প্রতিপক্ষ উরুগুয়ে। এবারে পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে 1 উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। এই জয়ে 13 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইল আকাশী হলুদ শিবির। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে 130 রানে অল আউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। সর্বোচ্চ 30 রান করেন সৌম্য সরকার। ম্যাচ ছাড়া সাইফুদ্দিন 18 রানে 4 উইকেট নেন। জবাবে নাজমুল হোসেন শান্তর 49 বলে 58 রানের ইনিংসে 1 বল বাকি থাকতেই 131 রান তোলে 9 উইকেট হারানো আবাহনী। আরেক খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 6 উইকেটে পরাজিত করেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আশা জাগিয়েও প্যারিসে বিশ্বকাপ আর্চারির শ্রেষ্ঠ স্মৃতি কোয়ার্টার ফাইনালের আগেই থামল দিয়া সিদ্দিকির জয়রথ। মহিলা রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে আর্জেন্টিনার ফ্লোরেন্সিয়া লেইথোর্ডকে 6-0 সেট পয়েন্টে পরাজিত করে প্রি কোয়ার্টার ফাইনালে উন্নীত হন দিয়া। কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে স্লোভেনিয়ার আনা উমেরের সাথে 5-5 সেট পয়েন্টে টাই করেন তিনি। টাইব্রেকারে আর পেরে ওঠেননি দিয়া সিদ্দিকি। আনা উমেরের কাছে হেরে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নেন তিনি। এদিকে টোকিও অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পেয়েছেন দিয়া সিদ্দিকি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনার সংক্রমণ ঠেকাতে কাল থেকে 30 জুন পর্যন্ত 7 জেলায় কঠোর লকডাউন ঘোষণা। দেশে করোনায় আরও 78 জনের মৃত্যু। রাজধানীতে চিকিৎসাধীন 60 ভাগ রোগী ঢাকার বাইরে। লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নয়ন বেসরকারিভাবে বিজয়ী। প্রথম দফা ইউপি নির্বাচনে সহিংসতায় 2 জন নিহত।
বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্কে ঢুকে রিজার্ভ থেকে $8 কোটি চুরি করে উত্তর কোরিয়ার হ্যাকাররা। রাজধানীর দারুস সালাম এবং হাজারীবাগ থেকে কিশোর গ্যাংয়ের 16 সদস্য গ্রেফতার। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।